দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের মোদি বিরোধী আন্দোলনের সাথে রাজপথে ঝাঁপিয়ে পড়েছে সুপারস্টার থালাপতি বিজয়। রাজপথেই নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে ধোলাই দিচ্ছে বিজয় সহ ছাত্র জনতা মিলে। আলোচিত ককরোচ জনতা পার্টির পার্লামেন্ট মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছে দিল্লি। ভারতের শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার ও প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি দেওয়া হয়। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে যোগ দেয় ভারতের সুপারস্টার থালাপতি বিজয়। এ সময় নরেন্দ্র মোদীর বিজেপিকে আদর্শিক শত্রু আখ্যা দিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন তিনি। সুপারস্টার বিজয় থালাপতির হামলার ঘটনায় আহত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মাথায় গুরুতর আঘাতের কারণে ৭২ ঘন্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। ব্যাপক বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী দিল্লি। বিক্ষুব্ধ জনতা কুপিয়ে পুলিশ সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জখম করেছে। পরে সেনা ও পুলিশের যৌথ অভিযানে শতাধিক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে নামে মানুষ। নিরাপত্তা বাহিনীর সাথে ব্যাপক সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। বিক্ষোভে রণক্ষেত্রে পরিণত হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। মেডিকেল ভর্তি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির ডাকা সংসদ অভিযান ঘিরে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তেলাপোকা নামে পরিচিত একদল তরুণ তরুণী, যাদের নিয়ে একসময় হাসাহাসি হয়েছিল, তারাই আজ হাজার হাজার মানুষের মিছিলে পরিণত হয়েছে। ব্যারিকেড, কাঁদানো গ্যাস, লাঠিচার্জ কিছুই তাদের থামাতে পারে। প্রশ্ন এখন একটাই, এটা কি শুধু একটি ছাত্র আন্দোলন, নাকি মোদী সরকারের ক্ষমতা এখন হুমকির মুখে? শেষমেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও শেষ রক্ষা হলো না। অবশেষে সেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও খেতে হলো গণপিটুনি এবং গণধোলাই। বন্ধুরা, শুধু তাই না, এই নরেন্দ্র মোদীকে কোথায় বা কিভাবে গণধোলাই করা হয়েছে তা জানতে চাইলে আজকের ভিডিওটি আপনাকে ফুল দেখতে হবে। বন্ধুরা, চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আর সেখানে আজকে আমরা দেখব এই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায়, কিভাবে এবং কার হাতে সে এইভাবে গণপিটুনি খাইলেন। সেই ভিডিওটি আমরা একটু পরেই দেখতেছি। তার আগে আমরা ছোট্ট একটি ভিডিও ক্লিপ দেখে আসবো, তারপরে চলে যাব কোথায় এবং কিভাবে গণধোলাই খাইল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্ধুরা, চলুন ভিডিওতে। গত পরশুদিন আমি যখন নিটের প্রশ্নপত্র ফাঁস এবং বিজেপিতে তৃণমূলের চোরেদের বিজেপিতে ঠাঁই হওয়া নিয়ে যে আমি চূড়ান্ত সমালোচনা করেছিলাম মোদিজির, তাতে আমায় প্রচুর গালমন্দ শুনতে হয়েছে যে আগাম আপনি এই কথা বলছেন কি করে। আমি ঘটনার পরিপ্রেক্ষিতগুলো বিশ্লেষণ করে আমি তখন বলেছিলাম যে এই ঘটনা সরকারের কাছে মুখ পোড়াবে, মোদির মুখ পোড়াবে। আজকে মোদি, গতকালকে আজকে কাগজে বেরিয়েছে, মোদি নিজে মুখে স্বীকার করলেন যে প্রশ্ন ফাঁস ঘোর পাপ। এতদিনে মোদির বার্তা, মোদির এই দেখুন তলায় লেখা আছে। তাহলে আমি কি ভুল বলেছিলাম? এই টনক নড়তে কি মোদির 15 দিন সময় লেগে গেল? বলে একটা ফোড়া হলে না তাকে গোড়া থেকে নির্মূল করতে হয়। আমাদের এখানে অনেকগুলো ফোড়া হয়েছিল। শাহিনবাগ, তারপর কৃষি আন্দোলন, 3 মাস ধরে কৃষি আন্দোলন চলল। তারা এখানে রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু করে যাচ্ছে কার টাকায়। জেনারেটর আছে, লঙ্গরখানা, 50,000 লোক সেখানে খাওয়া দাওয়া করছে 3 মাস ধরে। শাহিনবাগ ধরুন, শাহিনবাগও 3 মাস ধরে তাদের কাছে বিরিয়ানির প্যাকেজ জল, ড্রিঙ্কিং ওয়াটার তাদের কাছে পৌঁছে যাচ্ছে। বিকেলবেলা নাস্তা পৌঁছে যাচ্ছে। কাদের টাকায় এগুলো হয়? সব হচ্ছে বিদেশিদের টাকায়।
তাই প্রথমেই আন্দোলনগুলো না ছাত্রদের মধ্যে থাকে, তারপর ধীরে ধীরে রাজনৈতিক নেতাদের প্রবেশ করতে শুরু করে। যেমন আজকেই কাগজে বেরিয়েছে, মমতা ব্যানার্জি বলেছেন আমি এইখানে ককরোচ পার্টিতে জয়েন করব। রাজনৈতিক নেতারা ককরোচ পার্টিতে জয়েন করা মানে সর্বনাশ হয়ে গেল, সেটা আলাদা কথা। কিন্তু সোনাম ওয়াংচু যখন প্রথম দিন অনশনে বসছিলেন, রাত্রিবেলা কেউ থাকতো না যন্তর মন্তরের সামনে, তাকে প্রথম দিন তুলে দিলেই হয়ে যেত। প্রথম দিন যখন বিক্ষোভ হয়েছিল তখন একটুখানি প্রয়োগ করলে পরে ঠান্ডা হয়ে যেত। সেই প্রয়োগটাই হলো, কিন্তু অনেক দেরিতে হলো। আর সেই মোদি স্বীকার করলেন, কিন্তু অনেক দেরিতে স্বীকার করলেন, যখন ব্যাপারটা কেচে গেছে। এখন রাহুল গান্ধী মাঠে নেমে গেছেন, তাকে কালকে মোদির বাসভবনের সামনে থেকে রাহুল প্রিয়াঙ্কাকে চ্যাংদোলা করে পুলিশ তুলে নিয়ে চলে যায়, নিয়ে গিয়ে থানায় ঢুকিয়ে দেয়। পরে অবশ্য জামিন টামিন নিশ্চয়ই পেয়ে যাবেন, থানা থেকেই জামিন পেয়ে যাবেন। কিন্তু এই যে পার্টিদের ইনভলভমেন্ট হওয়া, এই সুযোগটা কেন দেওয়া হলো? মানে শাহিনবাগেও যে কাণ্ড হয়েছিল হোক, পরে দেখবো খুনি। কৃষি আন্দোলন সেই এমন জায়গায় পৌঁছলো, বিলকে কিন্তু প্রত্যাহার করতে হলো, মুখ পুড়িয়ে বিলকে প্রত্যাহার করতে হলো। নিটের পরীক্ষা নিয়ে আমি যে সমালোচনা করছি, তাতে রাম ভক্তরা রে রে করে আমার ওপরে তেড়ে এসছে যে আপনি গোমুখ, আপনি জানেন না এটা হচ্ছে বিল পাসের জন্য। কিন্তু একবারও আমি যে দাবিটা তুলেছি যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ কেন করা হচ্ছে না, বলা হচ্ছে না পদত্যাগ করতে, সে ব্যাপারে কিন্তু মন্তব্যে কেউ কোনো কথা বলেনি। আমাকে মূর্খ টুর্খ অনেক কিছু বলেছেন। এবার মোদি কি বলছেন শুনুন। মোদি বলছেন নিট প্রশ্ন কেলেঙ্কারিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এখনো অনড় ককরোচ জনতা পার্টি। আজ এই দাবিতে পথে নেমেছে কংগ্রেসও। ধর্মেন্দ্রকে সরানোর যদি আপাতত অগ্রাহ্য করলেও ধর্মেন্দ্রকে সরানোর দাবি আপাতত অগ্রাহ্য করলেও আজ এনডিএর বৈঠকে নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়াকে ঘোর পাপ হিসেবে ব্যাখ্যা করেছেন নরেন্দ্র মোদী। এতদিন লেগে গেল। প্রশ্ন ফাঁসে জড়িতদের কড়া শাস্তির পক্ষে সওয়াল করেছেন, যেটা আমি সেদিনকে বলেছিলাম যে দোষ হচ্ছে সরকারি আমলা এবং মন্ত্রীদের মধ্যেই লুকিয়ে আছে। গতকাল শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতে নজিরবিহীন বিক্ষোভের সাক্ষী থেকেছে রাজধানী। বিশেষ করে পড়ুয়ারা এভাবে রাজপথে নামবেন তা হিসাবের বাইরে ছিল গেরুয়া শিবিরের। কেন হিসাবের বাইরে থাকবে ভাই? আমাদের কৃষি আন্দোলন, আমাদের এই শাহিনবাগ, এগুলো চোখে আঙুল দিয়ে দেখায়নি? তা আপনারা আন্দাজ করতে পারেননি? এই সমস্ত বাজে কথা বলা। গেরুয়া শিবিরের এখন বিজেপি নেতৃত্বের বিশ্লেষণ, দেশের যুব সমাজের একাংশ নানা কারণে দলের প্রতি ক্ষুব্ধ, তা বোঝা যাচ্ছিল। কিন্তু প্রতিবাদ যে দিল্লির রাজপথে এভাবে ছড়িয়ে পড়বে তা তারা ধারণা করতে পারেননি। প্রতিবাদ গোটা দেশে ছড়িয়ে পড়লো, তা দলের পক্ষে ভালো হবে না বুঝেছেন নীতিন নবীন, মানে যিনি সভাপতি নীতিন নবীন এবং অমিত শাহেরা। সেই কারণে আজ সাপ্তাহিক এনডিএ বৈঠকে সাংসদদের আরও বেশি করে যুব সমাজের কাছে পৌঁছানোর বার্তা দিয়েছেন মোদি। তো অনেকেই লিখছেন না, এই যে বাংলাদেশের মতো এখানেও ছড়িয়ে পড়বে, সে আশঙ্কা নেই। কারণ ভারতবর্ষে প্রতি 300 কিলোমিটার অন্তর ভাষা বদলে যায়, খাদ্যাভ্যাস বদলে যায়, সংস্কৃতি বদলে যায়। আপনি ধরুন দিল্লিতে এনসিআরে এই ঘটনা ঘটছে,
ন্যাশনাল ক্যাপিটাল ডিজাইন, এনসিআর, যেটা তার পাশেই তো উত্তরপ্রদেশ। ছোঁয়া লেগেছে? আমাদের ওয়েস্ট বেঙ্গল ছোঁয়া লেগেছে, উড়িষ্যায় ছোঁয়া লেগেছে। কিন্তু এগুলো যদি বাড়তে দেওয়া হয় তাহলে পরে এ একটা সমূহ বিপদ। সেখানে তখন ওই বিদেশি এজেন্টগুলো তখন ঢুকে পড়ে একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি করবে। যদিও কিছুই করতে পারবে না, কিন্তু দেশের মধ্যে একটা অস্থির পরিস্থিতি তো হবে। তা আমার বক্তব্য ছিল প্রশ্নপত্র যখনই ফাঁস হয়েছে, যখন বোঝা গেছে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছে, সঙ্গে সঙ্গে পরীক্ষা বাতিল করে নতুন ডেট পরীক্ষা এবং ঘোষণা করে তাহলে পরে আপনার যে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হলো না কেন? আমি কি অন্যায় বলেছি বলুন? তার জন্য আমাকে মূর্খ, দালাল, আমি নাকি বিক্ষুব্ধ দলের দালাল, যারা অপোজিশন তাদের দালাল, নানানভাবে আমাকে আমাদের দেশের লোক ট্যাগ করে দিয়েছেন। কিন্তু মোদিজিকে কিন্তু ভেতরে ভেতরে ভাবাচ্ছে ব্যাপারটা, নাহলে কিন্তু মুখে উনি কোনো কথা বলেন না। আমি আর একটা কথা বলেছিলাম যে এই যে তৃণমূলের যে চোর সাংসদগুলো রয়েছে 20 জন, এই চোর সাংসদদের বিজেপি নিয়ে নিচ্ছে, আমার কাছে খবর আছে। আজকে দেখুন এখানে লিখেছে সুদীপদের নেওয়া হতে পারে, ভালো করে দেখুন, সুদীপদের নেওয়া হতে পারে বিজেপিতে। তাহলে আমি কি খুব ভুল বলেছিলাম? আমি কোনোটাই কিন্তু ভুল বলিনি। আমি বলি 2 দিন আগে, ঘটনা প্রকাশ হয় 2 দিন পরে, যার জন্য অনেকে আমাকে মানে ভিডিও বেরোবার সঙ্গে সঙ্গে গালাগালির বন্যা বইয়ে দেয়। আমি একবার হাতে নাতে দেখিয়ে দিলাম যে এই ঘটনা। এখন বলা হচ্ছে যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, কিন্তু ধর্মেন্দ্র প্রধানকে এখনো পর্যন্ত সরানোর কোনো রকম মানে ইঙ্গিত সরকারের পক্ষ থেকে দেওয়া হয়নি। আপনি পরিবারের প্রধান, আপনার ছেলে যদি চুরি করে তাহলে আপনার অজান্তে চুরি হচ্ছে? তৃণমূলে যে চোরগুলো চুরি করতো মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতেন না? ডেলি 1 কোটি না 2 কোটি টাকা না এলে পরে নাকি অভিষেকের মাথা গরম হয়ে যেত, মানে খাই এতটাই বেড়ে গেছিল। ডেলি 1 কোটি 2 কোটি টাকা তার চাই, না হলেই তার মেজাজ খারাপ। সরি। তো সেইখানে এই যেগুলো বিক্ষুব্ধ তৃণমূল আছে, এগুলো সব কটা চোর, সব কটা। বিধানসভায় যে কটা গেছে সে কটাও চোর, আর সংসদে যে কটা গেছে সে কটাও চোর। তা চোরেদের আমি দলে নিয়ে কি বার্তা দিলাম? তাহলে আপনার আমার ভোটের যে মূল্য, সে মূল্যকে তো পাত্তা দিলেন না। আমরা তো একটা নির্দিষ্ট দল দেখে তারপরেতে আমরা তার নিজেদের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা দলটাকে ভোট দিয়েছি, ক্যান্ডিডেটকে ভোট দিয়েছি। তিনি কি করলেন? তার মনমর্জি মতো আমাদের ভোটটাকে তিনি উপেক্ষা করে তিনি অন্য জায়গায় চলে গেলেন, এবং যারা ক্ষমতায় আছে তারা হৈ হৈ করে নিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা বাড়বে। কি আছে? আমি FCRA মানে ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট আমি 2 বছর বাদেও করতাম, এখন তো মোটামুটি বন্ধই করে দিয়েছে। তার ফলে তো আমেরিকা আরও খেপে রয়েছে। FCRA নিয়ে পরে আমি বলবো FCRA কি জিনিস। ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট বন্ধ করে দেওয়াতে আমেরিকা কত বিপদে পড়েছে।
এরা কত বিপদে পড়েছে, অন্যান্য রাষ্ট্রগুলো কত বিপদে পড়েছে। ফলে এই যে আপনারা মাঝে মাঝে দেখেন না যে আমাদের দেশে দারুণ গন্ডগোল হচ্ছে, সব হচ্ছে সরকারের। দেখুন, যখনই আমি রেকর্ড করব তখনই এদের ফোন করার বহর বেড়ে যাবে। তো তারপরেতে কত বড় তেদর দেখুন করেই যাচ্ছে। এই বাংলাদেশের ফোন নাম্বার, এরা বোঝেও না যে আমি ব্যস্ত আছি, কেটে দিচ্ছি, করেই যাবে। এই তেদর, এই দেখুন আবার এসছে। তো এখন কথার মধ্যে না বাধা পড়ে গেলে না ভিডিওটা নষ্ট হয়ে যায়। এখন এই বিলগুলো 2 বছর বাদেও একজন আবার লিখেছেন, আরে আপনি তো বুদ্ধু জানেন না, এই বিলগুলো পাশ করার পর তারপর এদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আমি দলে নিলাম, দলে নেওয়ার পর আমি তাড়িয়ে দিতে পারবো? আদালত তো আছে, আদালত ছেড়ে দেবে? তোমার যখন খুশি তুমি দলে নেবে, যখন খুশি তাকে লাত মেরে বাইরে বার করে দেবে। আমাদের দেশে তো হয় না। ফলে মোদিজির তখনও আমি সমালোচনা করেছিলাম, আজকেও সমালোচনা করছি মোদিজির এই কাজকর্মের জন্য। এখন দেখুন এইরকম অবস্থাটা যে জায়গায় পৌঁছেছে, ইস্তফা চেয়ে মোদির বাসভবনের সামনে বিক্ষোভ। আমাদের এখানে ঝামেলাকে বাড়তে দেওয়া হয়, বাড়ুক, বাড়তে যখন একেবারে যখন একেবারে ক্যান্সারে হয়ে যাবে তখন আমরা ব্যবস্থা নেব। সেই লাঠিচার্জ করলাম। আমাদের এখানে লাঠিচার্জ মানে কি, দু চারটে পশ্চাৎ দেশে হয়তো আঘাত পড়ে, ম্যাক্সিমাম ওই লাঠির ওই মাটিতে মারে, আর তাই দিয়ে যেরকম ভয় দেখায় তাতেই পালিয়ে যায়। সেগুলো 2 দিন আগে করলেই হয়ে যায়, তাহলে পরে এত ব্যাখ্যা ট্যাখ্যা আমাদের দিতে হতো না, এবং এত কুকথা আমাদের নরেন্দ্র মোদী সম্পর্কে আমাকে বলতে হতো না। আপনাদের দেশে প্রচুর লাফালাফি হচ্ছে, মোদী সরকার বোধহয় পড়ে গেল। বাংলাদেশ আর ভারতবর্ষ দুটো আলাদা। ওই যে বললাম, প্রতি 300 কিলোমিটারে আমাদের ভাষা বদল হয়ে যায়, আমাদের কালচার বদল হয়ে যায়, আমাদের খাদ্যাভ্যাস বদল হয়ে যায়। ফলে এখানে 140 কোটির দেশে সমস্ত জনতাকে একত্র করে আপনি যে করবেন তার কোনো সুযোগ নাই, তার কোনো সুযোগ আপনি পাবেন না। ফলে ডিপ স্টেটের ব্যাপারটা, ওগুলো যারা নাচানাচি করছে তারা না জেনে। গোদের উপর বিস্ফোরা হতে যাচ্ছে মোদী সরকারের জন্য। একদিকে ককরোচ জনতা পার্টির অভিযান, মিছিল, ঝামেলা, যন্তর মন্তরে তাদের ধর্না, সংসদের দিকে অভিযান হলো, সেখানে পুলিশের গাড়ির উপরে ভাঙচুর, মারধর, 100-র বেশি পুলিশ কর্মী আহত, প্রায় 1000-এর বেশি যারা আন্দোলনকারী তারা আহত হয়েছেন। সোরা ভাস্করের হাজব্যান্ডকে গ্রেপ্তার করা হচ্ছে, বহু মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। শাবানা আজমি গিয়ে ভস্মে ঘি ঢালছেন, আন্দোলনের জন্য উৎসাহিত করছেন জনতাকে। পুরা যে আমাদের ভারতবর্ষের একটা মোদি বিরোধী যে সিস্টেমটা আছে তারা অ্যাক্টিভেট হয়ে গেছে হঠাৎ করে। এইগুলো যখন চলছে, তার মধ্যে আরেকটা যেটাকে বলছি গোদের উপর বিস্ফোরা, কৃষক আন্দোলন, সেটা কিন্তু দানা বাঁধতে শুরু করে দিয়েছে। কৃষক আন্দোলনের আড়ালে অনেকগুলি সমস্যা কিন্তু মোদী সরকারের জন্য অপেক্ষা করছে। কৃষক এবার কি নিয়ে পথে নামছেন? যখনই আমেরিকার সঙ্গে কিছু হয়, যখনই সরকার নতুন কিছু করতে যায়, সরকার ভালো কিছু করতে যায়, বিদেশের সঙ্গে চুক্তি করতে যায়, তখনই ময়দানে নামে কিছু দেশ বিরোধী শক্তি। আজকে স্পষ্টভাবে বলছি, আপনাদের 2020 সালের কৃষক আন্দোলন মনে আছে? সরকার নতুন কৃষি বিল নিয়ে এসেছিল, সরকার একটা নতুন দিগন্ত খোলার চেষ্টা করছিল, কিন্তু কৃষকদের নাম করে গুটি কয়েক
রাজনীতির কারবারি, তারা কিন্তু গোটা বিষয়টাকে ভেস্তে দিয়েছিলেন। শুধু না, দিল্লিতে হাঙ্গামা করেছিলেন, ব্যাপক হাঙ্গামা হয়েছিল, একটা কু করার চেষ্টা হয়েছিল, সরকার ফেলে দেওয়ার চেষ্টা হয়েছিল, দুবার বড় ধরনের আন্দোলন হয়েছে। আবার সেই কৃষক আন্দোলনের ভস্মে আবার ঘি ঢালা হচ্ছে। কৃষক আন্দোলনের কথা বললেই বারংবার নাম উঠে আসে পাঞ্জাবের। মোদিজি এই দুদিন আগে পাঞ্জাবে গিয়ে দারুণ বক্তব্য রেখেছেন। বঙ্গ জয়ের পর মোদির লক্ষ্য পাঞ্জাব জয়, কারণ আম আদমি পার্টির কেজরিওয়ালের ওখানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। কেজরিওয়ালের পার্টি এখন ভালো অবস্থায় নেই, ফলে পাঞ্জাবে বিজেপি ক্ষমতায় আসার চেষ্টা করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী যে পাঞ্জাবের নির্বাচন তার জন্য ইতিমধ্যেই বিগুল বাজিয়ে দিয়েছেন। পাঞ্জাব জয়ের লক্ষ্যে বিজেপি কিন্তু ঝাঁপাবে। জিতবে কি জিতবে না, কতগুলি আসন পাবে, সেগুলো তো সময় বলে দেবে। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেই পাঞ্জাবে গেলেন, সেই কিন্তু পাঞ্জাব থেকে আবার সেই পুরনো কৃষক আন্দোলনের যে নতুন প্যান্ডোরার বক্স, সেটা কিন্তু খুলে দেওয়া হলো। উদ্দেশ্যটা কি, কারা করছে, সবটাই বলবো। আগে বুঝতে হবে, পাঞ্জাব বারংবার পাঞ্জাবকে ব্যবহার করেছে বিদেশি শক্তিরা, বিশেষ করে পাকিস্তানের আইএসআই। খালিস্তানপন্থী মুভমেন্ট, খালিস্তান কোথায় হওয়া উচিত? খালিস্তান তো পাঞ্জাবে হওয়া উচিত। কেন? পাঞ্জাবের তো বেশিরভাগটা তো পাকিস্তান দখল করে রেখেছে, কিন্তু তা সত্ত্বেও পাঞ্জাব, এখানে পাঞ্জাবিরা শাসন করছেন, তাদের নিজস্ব শাসন ব্যবস্থা আছে, কেউ তাদের উপরে করছে না, জোর জুলুম করছে না। পাঞ্জাবে পাঞ্জাবিরা ভালো আছেন, কিন্তু যে আসল পাঞ্জাবটা হারিয়ে গেছে, যেমন আসল বাংলাটা বাংলাদেশ হয়ে গেছে, বিরাট বড় জায়গাটা, ঠিক সেরকম পাঞ্জাবের আসল গুরু নানক সিংয়ের জন্মভূমি থেকে শুরু করে সবটা, তাদের কর্তারপুর করিডোর সবটা চলে গেছে পাকিস্তানে। তো যদি কোথাও হতে হয় খালিস্তান, তাহলে তো পাকিস্তানে হতে হবে, যেটা পাকিস্তান দখল করে রেখেছে যে জমিটা। অথচ কি করা হচ্ছে? ভারত বিরোধী গতিবিধি, এই যারা এখান থেকে চলে গেছেন, বিদেশে গিয়ে বসে আছেন, তাদেরকে দিয়ে কোনো খালিস্তানপন্থী মুভমেন্ট করা হচ্ছে। বলা হচ্ছে নাকি এখানে খালিস্তান করতে হবে। এবং আপনারা দেখুন, গত কিষাণ আন্দোলনের সময় সেই খালিস্তানপন্থী লোকেরাও কিন্তু ভিড়ের মধ্যে মিলেমিশে গিয়েছিলেন। মোদি যতদিন আছেন, খালিস্তানপন্থী আন্দোলন কিন্তু ভারতবর্ষে দানা বাঁধতে পারবে না। কংগ্রেসের ইন্দিরা গান্ধীর সময় অপারেশন ব্লু স্টার হয়েছিল, যা সব হয়েছিল সবটা আপনারা জানেন। আজকে যে কৃষকরা বলছেন যে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের মূল বিষয়বস্তু কি? তারা এখন বলছেন যে আমেরিকার সঙ্গে যে ভারতের একটা চুক্তি হয়েছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি, ইউএস ইন্ডিয়া ট্রেড ডিল, সেটা হওয়ার ফলে কি হয়েছে? সেটা হওয়ার ফলে কৃষকদের দাবি যে দুগ্ধজাত পণ্য, কৃষিজাত পণ্য নাকি ভারতে সস্তায় ঢুকে পড়বে, এটা ভারতের কৃষকদের ক্ষতি হবে। আমি একদম সহজ অঙ্কে আপনাদেরকে বোঝাচ্ছি বন্ধু। আমেরিকা যে জিনিসটা আমেরিকা থেকে ভারতে বিক্রি করবে, সেটা নয় জাহাজে আনতে হবে, জলের জাহাজে, সমুদ্র পথে, আর নয় সেটা আকাশ পথে আনতে হবে কার্গো প্লেনের মাধ্যমে। তো তার যে ভাড়া ওই যে কোনো পণ্যের সঙ্গে যুক্ত হবে, কৃষিজাত বা দুগ্ধজাত পণ্যের সঙ্গে, সেটা যখন বিরাট অঙ্কের টাকা যুক্ত হয়ে যাবে, যেহেতু প্লেনে করে আসছে, পেট্রোল এমনিই দামি, গ্যাসোলিন আরও বেশি দামি, ডিজেল দামি তো আছেই, ফলে এইগুলোতে যখন তারা পরিবহন হয়ে এত দূরে 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসবে, কি করে তারা সস্তা দেবে? দেওয়া সম্ভব না। ভারতে যে আখরোট এখন বিক্রি হচ্ছে, আমেরিকার আমন্ড বিক্রি হচ্ছে, ক্র্যানবেরি বিক্রি হচ্ছে, বিভিন্ন ধরনের আমেরিকার পণ্য যে ভারতবর্ষে বিক্রি হচ্ছে, একটাও জিনিস কি সস্তায় আছে? একটা জিনিস আমি এখানে তৈরি করব, এখানেই বাজারে বিক্রি করবো, আর একটা জিনিস কয়েক হাজার কিলোমিটার দূর থেকে আসছে, সেটা কোনোদিন সস্তা হতে পারে? হওয়া সম্ভব নয় অর্থনীতির নিয়মে। তা সত্ত্বেও কৃষকরা এটা নিয়ে আন্দোলন করছেন। কারা কারা আন্দোলন করছেন? ভারতীয় কিষাণ ইউনিয়ন, চাঁদুনি, গুরনাম সিং চাঁদুনিকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে, তো তার সংগঠন আন্দোলন করছে। ভারতীয় কিষাণ ইউনিয়ন, বিকেইউ, তারা আন্দোলন করছে। পাঞ্জাব এবং হরিয়ানার একাধিক কৃষক সংগঠন আন্দোলন করছে। দেশ বাঁচাও মোর্চা, তারা আন্দোলন করছে। তো তারা কি বলছে? তারা বলছে যে মূল বক্তব্য কি আমি তো আপনাদেরকে বললাম। এছাড়াও তারা বলছেন, তাদের মূলত অভিযোগ সরকারের প্রতি, যে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির ফলে সস্তা বিদেশি কৃষিপণ্য ভারতে প্রবেশ করবে, একেবারে যেটা সম্ভব নয়। দেশীয় কৃষক, বিশেষ করে দুগ্ধ, ভুট্টা, ডাল, সয়াবিন এবং অন্যান্য কৃষিপণ্যের উৎপাদকরা ক্ষতিগ্রস্ত হবেন, সেটাও পুরোপুরি মিথ্যে। কৃষকদের দাবি সরকারের সঙ্গে আলোচনা করে এইগুলো করা উচিত ছিল।
আরে সরকার যা করবে সবার সাথে যদি কথাই বলতে যায়, তাদেরকে রাজি খুশি করে করতে হয়, একটাও তো কাজ করতে পারবেন না। 10 জনকে ডাকবেন, 8 জন রাজি হবে, 2 জন রাজি হবে না, যারা রাজি হবে না তারা আন্দোলনে বসে পড়বে সোনাম ওয়াংচুকদের মতো। এইভাবে কখনো কিন্তু সরকার চলতে পারে না। সরকার আজকে অবশ্য প্রতিশ্রুতি দিয়েছে যে আন্দোলনকারীরা যা বলছেন সেগুলো শোনাটোনা হবে, কিন্তু আপনারা ভেবে দেখুন যে কৃষকদের অসুবিধা হচ্ছে, বলা হচ্ছে তাই তো। তো পাঞ্জাব আর হরিয়ানাতেই কি চাষিরা থাকে? পশ্চিমবঙ্গে থাকে না? উত্তরপ্রদেশ এত বড় রাজ্য, সবচেয়ে বড় রাজ্য, সেখানে থাকে না? রাজস্থানে থাকে না? সাউথ ইন্ডিয়ায় তামিলনাড়ুতে থাকে না? তেলেঙ্গানায় থাকে না? বিহারে থাকে না? আসামে থাকে না? সারা ভারতবর্ষের কৃষকদের কোনো সমস্যা নেই, পাঞ্জাব এবং অল্প একটু হরিয়ানা এদেরই সব থেকে অসুবিধা? নাকি এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত? 100% রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার পেছনে কংগ্রেসের টাকা আছে, বিদেশি শক্তির টাকা আছে, এবং টাইমিংটা এদের দেখুন, ঠিক সেই সময় এই আন্দোলনটা করছে যেই সময়টা অলরেডি এই ককরোচ জনতা পার্টি আন্দোলন শুরু করেছে। আমি অবশ্যই বলবো যে এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী সরকারেরও বেশ কিছু ভুল আছে। কেন বলছি ভুল আছে? কালকে দেখুন যে আন্দোলনটা হলো, একেবারে সংসদ ভবন অবধি পৌঁছে গেলেন, কত মানুষ অ্যারেস্ট হলেন, কত মানুষের উপরে লাঠিচার্জ হলো, পুলিশ আহত হলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সংসদ ভবনে থেকে পেছনের দরজা থেকে বলা হচ্ছে, যে কোনো একটি দরজা থেকে, আমি পিছনের দরজা বলবো না, শব্দটা ব্যবহার করছি না, সংসদ ভবন থেকে প্রধানমন্ত্রীকে নিরাপত্তাজনিত কারণে বের করে নিয়ে যাওয়া হচ্ছে সারা পৃথিবীর কাছে। এটা কত বাজে ছবি ভেবে দেখুন তো। নরেন্দ্র মোদী শুধুমাত্র ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলে নয়, তিনি একজন আন্তর্জাতিক রাষ্ট্রনেতা। সারা পৃথিবী তার নাম জানে, তাকে একজন ভালো প্রশাসক হিসেবে, শক্ত নেতা হিসেবে জানে। সারা পৃথিবীতে কোথাও গেলে তাকে সম্মান করা হয়। তিনি নিজের দেশেই পালিয়ে যাচ্ছেন, এরকম যদি ন্যারেটিভ তৈরি হয় তাহলে কি বার্তা যাবে সারা বিশ্বের কাছে? মেলোনি তাকে এত গুরুত্ব দেন, ট্রাম্প এত গুরুত্ব দেন, এমানুয়েল ম্যাক্রো তাকে গুরুত্ব দেন, মুসলিম দুনিয়ার প্রত্যেকটা নেতা তাকে এত গুরুত্ব দেয়, সে প্রিন্স সালমান থেকে শুরু করে যত আরব আমিরাতের শেখরা আছেন, প্রত্যেক রাষ্ট্রনেতা তাকে ইম্পর্টেন্স দেন, জাপান থেকে শুরু করে সকলেই। কিন্তু নিজের দেশেই আজকে দেখুন তো, ট্রাম্প যদি নিজের সংসদ ভবন থেকে পালিয়ে যাচ্ছে, এরকম একটা ন্যারেটিভ হবে, তাহলে তাকে একটা গ্লোবাল লিডার হিসেবে কি মানবে আগামী দিনে? যারা এই ধরনের ছবি ক্রিয়েট করছেন তাদের কি উদ্দেশ্য আছে আপনারা এবার বুঝতে পারছেন তো? আমি আবার আরেকটা ভুল ধরছি এই সরকারের। যখন সোনাম ওয়াংচুক ওখানে যন্তর মন্তরে আন্দোলন শুরু করলেন, ওখানে পারমিশন তো যাই হোক কোর্ট থেকে পেয়ে যাওয়া যেতে পারে, যদি সরকার পারমিশন না দিত এইসব বিষয় হতে পারে। দিলেন কেন আন্দোলনটা করতে? রাতারাতি উঠিয়ে দিলেন না কেন? কি করে নেবে কেউ? আজকে সিপিএম একটা বিরাট বড় ভুল করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই যে ধর্ণা করতে দিয়েছিল। বিজেপিও বারংবার ভুল করছে, লোকজনকে ধর্ণা করতে দিচ্ছে। আজকে শেখ হাসিনা ধর্ণা করতে দিয়েছিলেন ছাত্রদের, প্রথমে কোটা হাটাও, তারপরে হাসিনা হাটাও, আন্দোলনে পরিণত হলো। কোন আন্দোলন যে আপনি সারা পৃথিবীর দেখুন। জেনজিদের যে নেপালে আন্দোলন হলো, সেখানেও করাপশন একটা বিষয় ছিল, তারপর সরকারটাকে হাটাও। ভারতবর্ষে সম্ভব না, ছোটোখাটো দেশে একটা যে কোনো শহরেই গন্ডগোল পাকালে মোটামুটি খেল খতম হয়ে যায়, ভারতবর্ষে ওটা করা সম্ভব নয়, আমরা জানি। কিন্তু নরেন্দ্র মোদীকে তো বিপদে ফেলা সম্ভব, বারংবার তার ছবি খারাপ করা তো সম্ভব, তাকে টার্গেট করা তো সম্ভব, হ্যারেস করা তো সম্ভব হয়ে যাচ্ছে। তো এই ধরনের আন্দোলন সমূলে বিনাশ করতে গেলে শুরুতেই তো বিড়াল তো প্রথম রাতে মারতে হতো। কেন ওয়াংচুককে এতদিন বসতে দিলেন? কেন চ্যাংদোলা করে তুলে নিয়ে অ্যারেস্ট করার দরকার নেই? তাকে তো আটক করে রাখতে পারতেন, ছেড়ে দিতেন পরে। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে আপনারা শেখেননি তিনি কিভাবে আন্দোলনটা করতেন? তারপরে জগৎ প্রকাশ নাড্ডাজি সিজেপির প্রতিনিধিদের সঙ্গে যে বৈঠক করলেন, তাতে তো এই দলটাকে রাজনৈতিক দল হিসেবে বা যে কোনো এদেরকে স্বীকৃতি দিয়ে দিলেন আপনি। কে ককরোচ জনতা পার্টি? কেন এদের সঙ্গে বসা হলো? কি এদের অকাত আছে যে ভারতবর্ষের একজন মন্ত্রী তার সঙ্গে বসবে? উদ্দেশ্যটা কি? অমিত শাহ বলছেন বারংবার যে সারা ভারতবর্ষে কোথা থেকে ফান্ডিং আসছে, কে কোথায় আন্দোলন করছে তদন্ত হবে।
তো তদন্ত তো সত্যি হওয়া দরকার ছিল, তদন্ত কেন হচ্ছে না? আমরা তো জানি যে এই যে সোনাম ওয়াংচুক একটা ফেরেববাজ। সোনাম ওয়াংচুক আমি আগেও দেখেছি, আবার দেখাচ্ছি। সোনাম ওয়াংচুক 2007 সালের এই কাগজ মিথ্যে কথা বলছে না, এই কাগজ পরিষ্কারভাবে বলছে যে সোনাম ওয়াংচুক সরকারি জমি লেহ লাদাখে অকুপাই করে রেখেছে, গভর্নমেন্টকে ট্যাক্স দেয়নি, পয়সা দেয়নি, সরকারি জমি দখল করে রেখেছে, বিদেশি কন্ট্রিবিউশন আসতো, মানে বিদেশি পয়সা তার অ্যাকাউন্টে আসতো, তার যে সংগঠন তার অ্যাকাউন্টে, এবং এর অ্যান্টি ন্যাশনাল ব্যক্তি, চায়নাইজ কানেকশন আছে এর, আপনারা জানেই চীনে গেছে এর আগে, তারপরে ইউনুসের সঙ্গে দেখা করেছে, পুরো অ্যান্টি ন্যাশনাল মাল বিদেশ থেকে টাকা নিয়ে এসে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলন করছে। এই সোনাম ওয়াংচুক তো পরিবেশ কর্মী, লেহ লাদাখে পরিবেশ নিয়ে কথা বলতো, আজকে হঠাৎ করে এই বিষয় নিয়ে শিক্ষা নিয়ে পড়ছে কেন? আচ্ছা, আমি একটা পরিষ্কার কথা বলি, এই যে নিট কেলেঙ্কারি করে এতটা কথা বলা হচ্ছে, আমাকে বলুন তো ধর্মেন্দ্র প্রধান কি পেপার লিক করিয়েছিল? না, পেপার লিক করিয়ে ধর্মেন্দ্র প্রধান পয়সা খেয়েছে? করেনি তো। তো যারা করেছে তারা দোষী, তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছে। এবং এর পেছনে কারা আছে? এর পেছনে ওই বড় বড় যারা শিক্ষা প্রতিষ্ঠান আছে তাদের একটা আছে, যারা প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যারা নিটের জন্য ছাত্রদের তৈরি করে, যারা ছাপাখানা আছে তারা আছে, বড় বড় সিন্ডিকেটের লোকেরা আছে, বিভিন্ন রকম। এই নিট কেলেঙ্কারি সম্পর্কে আপনারা সকলেই জানেন কম বেশি করে, আমি এটা নিয়ে বিতর্ক তৈরি করতে চাই না। কিন্তু আমার কথা হচ্ছে যে কোথাও কোনো ট্রেন দুর্ঘটনা যদি হয়, রেলমন্ত্রী কি করবে? যারা আধিকারিকরা আছে তো তারা দায়ী। ঠিক সেরকমই শিক্ষায় নিটে যখন কেলেঙ্কারি হয়েছে, যারা ম্যানেজমেন্টে আছেন তারা তো বেশি দায়ী। এখানে ধর্মেন্দ্র প্রধান কি করবে? তাও আমি মনে করি যে যখন বিতর্ক হচ্ছে ধর্মেন্দ্র প্রধানকে অন্য ডিপার্টমেন্টে দিয়ে দিন, অসুবিধা কিছু নেই। সরকারও কেন একগুয়েমি করছে আমি জানি না, কিন্তু তার থেকে অনেক বেশি এই ধান্দাবাজি করছে দেশ বিরোধী শক্তিগুলো। আপনারা ওখানে দেখেন ডাফলি গ্যাং কিন্তু পৌঁছে গেছে, মানে এসএফআই এর সদস্যরা। হাম চীনকে মাঙ্গে আজাদি, এই সে আজাদি, ওই সে আজাদি, কিসের আজাদি আমি বুঝি না। তারা ওই আজাদি করতে করতে ওখানে পৌঁছে গেছে। যত রকমের ট্রান্সজেন্ডার এলিমেন্ট আছে ওখানে পৌঁছে গেছে, তারা ওখানে ফ্যাশন প্যারেড শো করেছে। আজকে বলা হচ্ছে যে ছাত্রছাত্রীদের আন্দোলন, কোন সা ছাত্রছাত্রী? 40 বছর, 50 বছর, 60 বছর, বুড়ো সব। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রী কজন আছে যারা ওখানে যাচ্ছে? তাদের উদ্দেশ্যটা কি? এসএফআই এর উদ্দেশ্যটা কি? বামপন্থীদের উদ্দেশ্যটা কি? শাবানা আজমি যাচ্ছেন, উদ্দেশ্যটা কি? শাবানা আজমি সব সময় এই শাবানা আজমি গ্যাং, ফারহান আক্তার, শাবানা আজমি, আমির খান, এরা তো ওইসব বিষয়েই কথা বলেন যেখানে মোদি বিপদে পড়তে পারেন। আমির খানের মনে হয় এই দেশে তিনি সুরক্ষিত নন, অথচ এই দেশে 3-3টে বিয়ে করে নিলেন। এই দেশে এতদিন থাকছেন, সিনেমা থেকে পয়সা কামাচ্ছেন, অথচ তারা অসুরক্ষিত বোধ করে। আজকে আমি দেখলাম ওই শত্রুঘ্ন সিনহার মেয়ে, সেও এটা নিয়ে কথা বলছে। সে বলছে যে না, ঠিক হচ্ছে না, অমুক না তমুক না। এরা যখন ওই হিন্দুরা, কাশ্মীরে হিন্দুরা মারা গেছিল তখন দেখেছেন এদের কথা বলতে? দেখবেন না। এরা পুরোটাই হচ্ছে একটা দেশ বিরোধী এলিমেন্ট। এরা জানে কখন কি বলতে হয়, কেন বলবো না। অবশ্য ওর বর তো মুসলিম, আমি তো দেখেছি। আমাদের শত্রুঘ্ন সিনহার জামাই, উনি তো মুসলিম, স্বাভাবিকভাবেই ওনার তো এইগুলো নিয়ে একটু দরদ হবেই। আর সরা ভাস্করের হাজব্যান্ড ফাহাদ আহমদকেও তো অ্যারেস্ট করা হয়েছে। ফলে এই সমস্ত বিষয় আশয়গুলো আছে বন্ধুরা, আমাদের বুঝতে হবে যে এই সোনাম ওয়াংচুকের উদ্দেশ্য কি। সোনাম ওয়াংচুকের উদ্দেশ্য পরিষ্কারভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। উনি 6 শিডিউল চাইছে, ইউনিয়ন টেরিটরি আছে, উনি নেতা হতে পারবে না। ওখানে 6 শিডিউল লাগু হলে উনি, অর্থাৎ সোনাম ওয়াংচুক, লেহ লাদাখের নেতা হতে চাইছে। একজন পরিবেশ কর্মীর নাম করে, পরিবেশের কথা বলে তিনি সরকারি জমি অকুপাই করে রাখেন দীর্ঘদিন, সরকারকে ট্যাক্স দেন না, হজম করে আছেন। তার যে এই যে সেকমল বলে, SECMOL, সেকমল বলে যে তার সংস্থা, বিদেশ থেকে যেখানে টাকা ঢোকে, কোটি কোটি টাকা ঢোকে, এটা পুরোটাই একটা সন্দেহজনক। আজকে সোনাম ওয়াংচুকের ওই নামে 3 ইডিয়ট দেখেছেন, ফোনসক ওয়াংরু, পুরোটাই একটা ক্রিয়েটিভ ন্যারেটিভ ছিল। সোনাম ওয়াংচুককে এইভাবে প্রমোট করা হবে। সারা পৃথিবীতে এই ধরনের মানুষকে বিদেশি শক্তিরা প্রমোট করে, সিনেমার মাধ্যমে, বলিউডের মাধ্যমে, পরিবেশ কর্মীর নাম করে। কি পরিবেশের কি তিনি উপকারটা করে দিয়েছেন লেহ লাদাখে? হ্যাঁ, এটা ঠিক, পাহাড়ি জায়গায় সমস্যা আছে, সমস্ত জায়গায় সমস্যা আছে, সারা পৃথিবীতে পাহাড়ি জায়গায়
বসবাসের ক্ষেত্রে বিভিন্ন রকমের সমস্যা থাকে, কিন্তু সেইটা নিয়ে রাজনীতি, সেটা কি ঠিক? এই প্রশ্ন কি আমরা তুলব না? অভিজিৎ দীপকে আপনি দেখুন না, অভিজিৎ দীপকে আমেরিকায় থাকতো, বিদেশে থাকতো, সেখান থেকে আসার পরে হঠাৎ করে কংগ্রেস জনতা পার্টি করলো, বিরাট বড় তার একটা অনলাইন ডিজিটাল একটা ফুটপ্রিন্ট তৈরি করা হলো, সন্দেহজনক থেকে না? হঠাৎ করে বিদেশ থেকে এসেই এখানে একটা পলিটিক্যাল আন্দোলন শুরু করে দিচ্ছে। এর পিছনে কাদের মদদ আছে এটা আপনারা কি এখনো বুঝতে পারছেন না? বুঝতে শিখুন, দেশকে ভালোবাসতে শিখুন, উদ্দেশ্যগুলো বুঝতে শিখুন। যেভাবে অভিজিৎ দীপকের গ্যাং ককরোচ জনতা পার্টি আমরা দেখলাম গাড়ি পাথর নিয়ে এসেছিল, এটা তদন্ত হওয়া উচিত নয়? মনে আছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আজ থেকে বহু বছর আগে, 5-6 বছর 7 বছর আগে, সিপিএম এর কলকাতায় একটা র্যালি হয়েছিল, সেখানে এসএফআই এর সদস্যরা, ডিওয়াইএফআই এর সদস্যরা পকেটে করে পাথর এনেছিল, মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সেলিম উস্কানিমূলক মন্তব্য রেখেছিলেন, পাথর ছোড়া হয়েছিল। তো এই বিষয়গুলোকে বুঝতে শিখুন, এগুলো প্ল্যান করা হয়, এগুলো সরকারের বিরুদ্ধে আন্দোলন, এগুলোকে প্ল্যান করা হয়, এগুলো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়। এই পাথর বাজরা দিল্লির মাটিতে কোত্থেকে এলো? আজকে এই প্রশ্ন আমরা আমাদের কাছে রাখবো না? যাই হোক, আপনাদের এই বিষয়টা কেমন লাগলো, ভিডিওটা ভালো লাগলো কিনা? দেশ যখন নানান বিতর্কে উত্তাল, লোকসভা এবং রাজ্যসভা কোথাও যখন বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতায় নেই, বিদেশি শক্তি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্ষমতাচ্যুত করবার জন্য মরিয়া, সেই জটিল এবং প্রতিকূল অবস্থাতেও 2029-এর ভোটে জয় নিশ্চিত করতে মোদী অমিত শাহ কি দাবার গুটি সাজিয়ে ফেলেছে? কেন বলছি কথা? কারণ একদিকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছেন সোনাম ওয়াংচু, অথচ তাকে সম্পূর্ণ উপেক্ষা করে বিদেশি অর্থ বা ফরেন ফান্ডিংকে বন্ধ করবার জন্য সরকার লাগু করেছে এফসিআর এর মতো কঠোর আইন। অন্যদিকে অমিত শাহ তেরে ফুরে অপারেশন লোটাস 2.0 চালাচ্ছেন, ফলে বিরোধী শিবিরের একের পর এক বড় নেতা বিজেপিতে এসে যোগ দিচ্ছে। আবার পশ্চিমবঙ্গে বিজেপি সম্প্রতি সময়ে তৃণমূল ছেড়ে আসা কয়েকজন নেতাকে সরাসরি বিজেপির টিকিটে রাজ্যসভায় পাঠিয়ে সর্বভারতীয় স্তরে অন্যান্য বিরোধী দলের নেতাদেরকে দল ভাঙতে সফট মেসেজ পাঠাচ্ছে। একই সময়ে দেশ জুড়ে ডিলিমিটেশন নিয়েও জোর প্রস্তুতি চলছে। অন্যদিকে বহু বছর আটকে থাকার পর হঠাৎ করে দেশ জুড়ে শুরু হতে যাচ্ছে জাতীয় জনগণনা বা ন্যাশনাল সেন্সাস। পাশাপাশি এক দেশ এক ভোট নিয়েও কিন্তু আলোচনা জোর কদমে এগোচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এরকমই এক সময়ে পাকিস্তানের দখলে থাকা পিওকে ভারতে সামিল করে দেশ জুড়ে দেশপ্রেম আর জাতীয়তাবাদের হাওয়া তোলার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তাই প্রশ্ন হলো, এগুলো কি সত্যি সত্যি একে অপরের সঙ্গে সম্পর্কহীন কিছু ঘটনা, নাকি এগুলো এমন কিছু রাজনৈতিক পদক্ষেপ যার মধ্যে গভীর রাজনৈতিক সম্পর্ক রয়েছে? প্রথম নজরে এগুলো হয়তো সম্পূর্ণ আলাদা আলাদা ঘটনা বলে মনে হতেই পারে, কিন্তু রাজনীতিতে খুব কম ঘটনাই সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়। অনেক সময় ছোট ছোট ঘটনাগুলোকে একসঙ্গে জুড়ে দেখলে একটা বড় দীর্ঘমেয়াদী রাজনৈতিক কৌশল কিংবা দীর্ঘমেয়াদী রোডম্যাপ চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। আর তাই অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2029 সালের লোকসভা নির্বাচন শুধুই আরেকটা সাধারণ নির্বাচন হতে যাচ্ছে না, বরং এটি এমন একটা নির্বাচন হতে যাচ্ছে যা আগামী কয়েক দশকে ভারতের রাজনৈতিক এবং সাংবিধানিক গতিপথকেই পাল্টে দেবে, আর যা চূড়ান্ত পরিণতি হতে পারে সংবিধানে বড় ধরনের পরিবর্তন, এমনকি হিন্দু রাষ্ট্রের ঘোষণা। আর তাই আজকের এই ভিডিওটাতে সাম্প্রতিক সময়ে আপাত বিচ্ছিন্নভাবে ঘটে চলা কয়েকটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনাকে একসঙ্গে রেখে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখব যে মোদী অমিত শাহ জুটি খুব সুকৌশলে এমন কোন 5টা বড় রাজনৈতিক পদক্ষেপ করছেন যাতে 2029-এর ভোটে বিজেপির জয় নিশ্চিত হয় এবং ভবিষ্যতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণার মতো বড় সাংবিধানিক পরিবর্তনের পথটাও সহজ হয়ে যায়। তবে এই বিশ্লেষণের সঙ্গে আপনি যে একমত হবেন এমন কোনো বাধ্যবাধকতা নেই, তবে পুরো ছবিটা বুঝতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে একটা 1 মিনিটের বিরতি, আশা করি সহানুভূতির সঙ্গে বিষয়টা বিবেচনা করবেন। দেখুন, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা দীর্ঘ 10 বছর ধরে সাধ্যের মধ্যে খরচে জর্জিয়া, রাশিয়া, উজবেকিস্তানের মতো বিদেশের মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করিয়ে আনছে। বিদেশের মেডিকেল
মেডিকেল কলেজে অ্যাডমিশন, অ্যাকোমোডেশন, ভিসা প্রসেসিং, যদি দরকার হয় ব্যাংক লোন, কারেন্সি এক্সচেঞ্জ, এমনকি মেডিকেল কলেজ পর্যন্ত পৌঁছে দেওয়ার সব ব্যবস্থা আমরাই করি। এক কথায় বিদেশ থেকে MBBS করার ক্ষেত্রে যা যা সাপোর্ট লাগে তার সব কিছুই আমরা মানে মিশন MBBS কলকাতা আপনাকে প্রোভাইড করব। তাই আপনার ছেলে বা মেয়ে যদি ফ্রেশার্স হয় বা ড্রপ আউট হয় তাহলে আমাদেরকে এই ফোন নাম্বারে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা একটা অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে আমাদের কলকাতার অফিসে এসেও কথা বলতে পারেন। কলকাতার অফিসে এলে আপনার সঙ্গে আমার দেখা হবে। তো চলুন এবার মূল আলোচনায় ফিরি। মোদি অমিত শাহ জুটি খুব সুকৌশলে এমন 5টা বড় রাজনৈতিক পদক্ষেপ করছেন যাতে 2029-এ বিপুল সংখ্যাগরিষ্ঠতা, আই মিন 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি ক্ষমতায় ফিরতে পারে এবং ভবিষ্যতে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার মতো বড় সাংবিধানিক পরিবর্তনের পথও সহজ করতে পারে। কি কি সেই পদক্ষেপ, চলুন একে একে জানি। প্রথম পদক্ষেপ হলো 29-এর ভোটের আগেই বিরোধী শিবিরকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেওয়া। দেখুন, যে কোনো গণতন্ত্রে রাজনৈতিক লড়াইটা শুধুমাত্র জনসমর্থনের লড়াই কিন্তু নয়, এটি অর্থ বা ফান্ডিং এর লড়াইও বটে। এত বড় দেশ জুড়ে নির্বাচন পরিচালনা করা, কর্মীদেরকে সংগঠিত করা, প্রচার চালানো, আইনজীবীদের নিয়োগ করা, সামাজিক মাধ্যম এবং মিডিয়ায় প্রচার করা, র্যালি, মিটিং, মিছিল, এর সব কিছুর জন্যই বিপুল পরিমাণের অর্থ বা টাকার প্রয়োজন হয়। তাই অনেক রাজনৈতিক স্ট্র্যাটেজিস্টদের মতে যদি কোনো দল দীর্ঘমেয়াদে তাদের একাধিপত্যকে প্রতিষ্ঠা করতে চায় তাহলে তাদের প্রথম লক্ষ্য হয় প্রতিপক্ষকে সাংগঠনিক এবং আর্থিকভাবে দুর্বল করে ফেলা। আর এজন্য বিজেপি একে একে অনেকগুলো পদক্ষেপ করছে। এদের মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ হলো FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের প্রয়োগ। নরেন্দ্র মোদী সরকার এই আইনের মাধ্যমে ভারতের বিভিন্ন NGOর কাছে যে বিদেশি ফান্ড আসতো সেটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ শুরু করেছে। ভারতের যে সমস্ত NGO বিদেশি ফান্ড গ্রহণ করছে তাদের প্রতিটা পয়সার হিসেব রাখা হচ্ছে, প্রয়োজনে ফরেন ফান্ডিংকে একেবারে বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন আপনি জিজ্ঞেস করতেই পারেন যে NGOতে আর কত টাকা আসবে। দেখুন, ভারতে বিদেশি অনুদান বা ফরেন কন্ট্রিবিউশনের পরিমাণ দেখলে আপনার চোখও কপালে উঠবে। পরিসংখ্যান অনুযায়ী 2004-05-এ 6,257 কোটি টাকা, 2011-12-য় 11,546 কোটি টাকা এবং 2017-18-য় 16,902 কোটি টাকা বিদেশ থেকে ভারতে ঢুকেছে। আর 2019 থেকে মোদী সরকারকে ফেলার জন্য বিভিন্ন অন্তরাষ্ট্রীয় ষড়যন্ত্রকারী দেশ ভারতে বছরে প্রায় 15 থেকে 20 হাজার কোটি টাকা পাঠাচ্ছে। আর এখন 2026-এ পৌঁছে ফরেন ফান্ডিংটা 25 থেকে 30 হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মোদী সরকারের আভ্যন্তরীণ রিপোর্টে আশঙ্কা করা হচ্ছে যে 2029-এর ভোটে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করবার জন্য কম বেশি 1 লক্ষ কোটি টাকার ফরেন ফান্ডিং ভারতে ঢুকতে পারে। টাকার অঙ্কটা আন্দাজ করতে পাচ্ছেন? 1 লক্ষ কোটি টাকা ভারতে আসতে পারে। বিপুল পরিমাণে এই টাকা দিয়ে কি করা হবে? NGOগুলোর যদিও দাবি এই ফরেন ফান্ডিং এর আওতায় শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগের ত্রাণ, গবেষণা, ধর্মীয় ও সামাজিক কাজসহ অন্যান্য উদ্দেশ্যেই তারা এই বিদেশি অর্থ গ্রহণ করে। কিন্তু ভারতের আভ্যন্তরীণ গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী এটা হলো তাদের আই ওয়াশ। আসলে এই বিপুল টাকার একটা বড় অংশ ব্যবহার করে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের দিয়ে ভারতের বিজেপি সরকারের বদনাম করা হবে। মিডিয়া এবং গণমাধ্যমকে কাজে লাগিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র জনমত গঠন করা হবে। এই টাকা দিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছোট বড় সংগঠিত দাঙ্গা হাঙ্গামা শুরু করা হবে। এই টাকায় পুষ্ট হয়ে বিভিন্ন আন্দোলনকে তৈরি করা হবে এবং আন্দোলনের ফলে যারা গ্রেপ্তার হবে তাদেরকে আইনি সহায়তা দেওয়ার জন্য এই টাকার একটা বড় অংশকে খরচ করা হবে। অর্থাৎ আভ্যন্তরীণ হিসেব অনুযায়ী 2029-এর ভোটের আগের বছরগুলোতে প্রতি বছর 30 থেকে 35 হাজার কোটি টাকা আর ভোটের ঠিক আগে আগে প্রায় 1 লক্ষ কোটি টাকা ফরেন ফান্ডিং ভারতে ঢুকতে চলেছে, যেটা বিভিন্ন NGOর মাধ্যমে ভারতে ঢুকবে এবং সরাসরি ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে চলে যেতে পারে বলেই আশঙ্কা করছে বিজেপি সরকার। আর তাই এটাকে রোখার জন্যই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ জুটি খুব কঠোরভাবে FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টকে লাগু করেছে। এই যে দেখতে পাচ্ছেন না, দিল্লির যন্তর মন্তরে সোনাম ওয়াংচু অনশনে বসেছেন, তার দুঃখটা একটু বুঝুন। মুখে তিনি বলছেন যে এটা শিক্ষা
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের জন্য অনশন। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা দাবি করছেন যে তার মতো অনেকগুলো এনজিওকে বিদেশ থেকে টাকা আনতে বিজেপি সরকার বাধা দিচ্ছে বলেই এই রাগ, এই হতাশা থেকেই এই অনশন। বিজেপি নেতাদের মতে কঠোরভাবে FCRA অর্থাৎ ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট লাগু করে আসলে জোকের মুখে ঠিকঠাক লবণ দেওয়া গেছে। তবে শুধু FCRA নয়, গত কয়েক বছরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি, CBI এবং আয়কর দপ্তরের তৎপরতাও ভারত জুড়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারের দাবি দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, কিন্তু বিরোধী দলগুলো অভিযোগ করছে যে এই তদন্তের বড় অংশই বিরোধী নেতাদের বিরুদ্ধে করা হচ্ছে। যেমন গত কয়েক বছরে দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের একাধিক বিরোধী নেতার বিরুদ্ধে ইডি তদন্ত শুরু হয়েছে। সরকার বলছে এগুলো আইন অনুযায়ী তদন্ত, কিন্তু বিরোধীরা বলছে এগুলো সবকটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তবে এটাও সত্যি যে যদি বিরোধী দলগুলো আর্থিকভাবে চাপে থাকে, তাদের অনেক শীর্ষ নেতা দীর্ঘ আইনি লড়াইয়ে ব্যস্ত থাকে, তাহলে সেই বিরোধী দল অর্থনৈতিক এবং সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়ে। আর এটাই চাইছেন অমিত শাহ। এটা আমার নয়, রাজনৈতিক বিশ্লেষকদের মত। আর এভাবেই একদিকে FCRA অ্যাক্ট লাগু করে অন্যদিকে বিরোধী নেতাদের বিরুদ্ধে ইডি তদন্ত শুরু করে মোদি, অমিত শাহ ভারতের সমস্ত রাজনৈতিক বিরোধীদেরকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে ফেলছে। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। তবে শুধু প্রতিপক্ষকে দুর্বল করলেই তো হয় না, রাজনীতিতে আরও একটা কৌশল হলো বিরোধী দলকে ভেঙে ছত্রভঙ্গ করে তাদের প্রভাবশালী নেতাদের নিজের দলে নিয়ে আসা। আর ঠিক সেখান থেকেই শুরু হয় মোদি শাহের দ্বিতীয় পদক্ষেপ। দ্বিতীয় পদক্ষেপ হলো বিরোধী শিবিরের শক্তিশালী নেতাদেরকে নিজেদের দলে নিয়ে এসে বিপক্ষকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেওয়া। দেখুন, রাজনীতিতে শুধু প্রতিপক্ষকে দুর্বল করলেই তো হলো না, আর একটা অত্যন্ত কার্যকর কৌশল হলো প্রতিপক্ষের সবচেয়ে প্রভাবশালী নেতাদেরকে নিজের দলে নিয়ে আসা। এতে একদিকে যেমন নিজের দল শক্তিশালী হয়, অন্যদিকে বিরোধী দলের সংগঠনও দুর্বল হয়ে পড়ে। ভারতের রাজনীতিতে এই কৌশল অবশ্য নতুন কিছু নয়। অমিত শাহ এর আগেও অপারেশন লোটাস চালিয়েছেন, যার মাধ্যমে তিনি অনেক বিরোধী পক্ষের বড় মাপের নেতাকে সরাসরি বিজেপিতে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু এখন যে অপারেশন লোটাস 2.0 চলছে সেটা একটু অন্য রকমের, যার সবচেয়ে বড় উদাহরণ হলো পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সম্প্রতি তৃণমূল MLA যারা সম্প্রতিকালে তৃণমূল ছেড়েছেন, তারা সরাসরি বিজেপিতে জয়েন না করে সকলেই ঋতব্রত তৃণমূলে জয়েন করছেন। অথচ কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের 3 প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দু শেখর রায় এবং প্রকাশ চিক বারাইক সরাসরি বিজেপিতে যোগ দেন। আর তাদের দল বদলের কয়েক ঘন্টার মধ্যেই বিজেপি তাদের রাজ্যসভার উপনির্বাচনের প্রার্থীও ঘোষণা করে দেন। এই ঘটনায় রাজ্য বিজেপির অনেকের মধ্যে ক্ষোভ থাকলেও রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর মাধ্যমে অমিত শাহ গোটা ভারতের বিরোধী দলগুলোর বড় বড় নেতাদের উদ্দেশ্যে একটা সফট বার্তা পাঠালেন যে তারা যদি তাদের দল ছেড়ে বিজেপিতে এসে যোগ দেয়, তাহলে তারা যে পদে ছিলেন সেই পদ তো তারা পাবেনই, তার থেকেও বেশি কিছু পেতে পারেন। মানে এই সফট অ্যাপ্রোচের মধ্য দিয়ে বিজেপি বিরোধী দলগুলোকে ভেঙে চুরমার করতে চাইছে। যে সফট অ্যাপ্রোচের মধ্যে বড় অঙ্কের টাকা পয়সার লেনদেন নিয়েও কিন্তু কথা তুলছেন অনেক রাজনৈতিক সমালোচক। আর দল ভাঙানোর নতুন এই সফট অ্যাপ্রোচকে সবাই অপারেশন লোটাস 2.0 বলছে। এমনিতেই গত 2-3 বছর ধরে বিপক্ষের দলকে ভেঙে বড় বড় নেতারা বিজেপিতে জয়েন করছে। আর এখন এই সফট মেসেজ পাওয়ার পর বিরোধী দলগুলো একটাও আর আস্ত থাকবে বলে মনে করছে না রাজনৈতিক সমালোচকেরা। এর ফলে প্রথমত বিপক্ষের প্রভাবশালী নেতারা বিজেপিতে চলে এলে তার কর্মী সমর্থকদের একটা বড় অংশ তাদের সঙ্গে সঙ্গেই বিজেপিতে চলে আসবে। ফলে বিরোধী দলের সাংগঠনিক শক্তিটা অনেকখানি কমে
কমে যাবে। আর দ্বিতীয়ত, সংসদে বিরোধীদের এমপি সংখ্যা কমতে থাকবে আর বিজেপির এমপি সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকবে। আর এভাবে বিরোধী দল ভেঙে বিজেপি অচিরেই লোকসভা এবং রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা লাভ করে গেলে বিজেপি তাদের তৃতীয় পদক্ষেপ ডিলিমিটেশন এবং এক দেশ এক ভোট আইনকে সংসদে পাশ করিয়ে নেবে। তবে তার আগে হবে দেশ জুড়ে জনগণনা বা ন্যাশনাল সেন্সাস। তো চলুন এবার আমরা মোদি অমিত শাহের তৃতীয় পদক্ষেপ নিয়ে আলোচনা করি। তৃতীয় পদক্ষেপ হলো জনগণনা এবং তার ভিত্তিতে ভবিষ্যতের ডিলিমিটেশন। দেখুন, দীর্ঘ প্রায় 1.5 দশক পরে ভারতে আবার ন্যাশনাল সেন্সাস বা জনগণনা শুরু হতে চলেছে। অনেকেরই মনে হতে পারে যে এটা হয়তো হঠাৎ করেই শুরু হচ্ছে। আপাত দৃষ্টিতে এটাকে শুধুমাত্র একটা সাধারণ জনসংখ্যার গণনার কাজ বলে মনে হলেও বাস্তবে 29-এর ভোটের আগে জনগণনার মধ্য দিয়ে বর্তমান বিজেপি সরকার দেশের সবচেয়ে বড় ডেটাবেসকে তৈরি করছে। কারণ জনগণনা শেষ হলে দেশের প্রতিটা রাজ্য, প্রতিটা জেলা শহর, প্রতিটা গ্রাম ওয়ার্ড, এমনকি প্রতিটা পরিবারের বিস্তারিত তথ্য কেন্দ্র সরকারের হাতে চলে আসবে। কোথায় কত মানুষ বাস করছে, কোথায় কোন ধর্মের জনসংখ্যা সবচেয়ে বেশি, কোথায় কোন কাস্ট, কোন ধরনের অর্থনৈতিক স্ট্যাটাসের জনসংখ্যা কেমন, কোথায় জনসংখ্যা দ্রুত বাড়ছে, কোথায় কমছে, কোথায় নতুন শহর গড়ে উঠেছে, কোথায় অনুপ্রবেশ বা অভিবাসন বেশি হচ্ছে, এই সমস্ত তথ্য এক ঝটকায় বিজেপি সরকারের হাতে চলে আসবে। বিশেষজ্ঞদের মতে এই তথ্য শুধুমাত্র দেশের উন্নয়ন পরিকল্পনার জন্য সংগ্রহ করা হচ্ছে, এটা ভাবলে সবচেয়ে বড় ভুল হবে। সেন্সাসের এই ডেটা ভবিষ্যতে বিজেপির রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। বিশেষ করে 2029-এর মতো ভোট যুদ্ধে এটা একটা ব্রহ্মাস্ত্র হতে যাচ্ছে। তাছাড়া জনগণনা তথ্যের উপরে বেস করেই ভবিষ্যতে লোকসভা এবং বিধানসভার আসনের পুনর্বিন্যাস করা হবে, যেটাকে বলা হচ্ছে ডিলিমিটেশন। এর আগের ভিডিওটাতে আমি বিস্তারিতভাবে বলেছি, তবু আরেকবার সহজ ভাষায় বলি যে ডিলিমিটেশন হলো ন্যাশনাল সেন্সাসের রিপোর্টে উল্লেখিত জনসংখ্যার ভিত্তিতে লোকসভা এবং বিধানসভার আসন নতুন করে নির্ধারণ করা। অর্থাৎ সেন্সাস অনুযায়ী যেসব রাজ্যে জনসংখ্যা তুলনামূলকভাবে বেশি বেড়েছে সেখানে আসন সংখ্যা বাড়বে, আর যেখানে জনসংখ্যার বৃদ্ধির হার কম সেখানে সেই অনুপাতে আসন বৃদ্ধি নাও হতে পারে। এখন যদি ভারতের জনসংখ্যার চিত্রটা দেখা যায় তাহলে উত্তর এবং মধ্য ভারতের হিন্দি বলয়ের রাজ্যগুলোতে জনসংখ্যা সবচেয়ে বেশি। এর পাশাপাশি বিহার, পশ্চিমবঙ্গ এবং ওড়িশাও দেশের বৃহৎ জনসংখ্যার রাজ্যগুলোর মধ্যে রয়েছে। কিন্তু অন্যদিকে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের মতো দক্ষিণের অনেক রাজ্যের জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলকভাবে অনেকখানি কম। এখন যদি গত 3টি লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকানো যায় তাহলে দেখা যাবে যে বিজেপির সবচেয়ে শক্তিশালী ভিত্তি হলো উত্তর এবং মধ্য ভারতের হিন্দি গো বলয়। বিজেপির অধিকাংশ লোকসভার আসন আসে উত্তর এবং মধ্য ভারতের রাজ্যগুলো থেকে। পাশাপাশি বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গেও গত 1 দশকে বিজেপির ভোট ব্যাংক কিন্তু উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং এই 3টে রাজ্যই এখন বিজেপি শাসিত রাজ্য। এই কারণে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে সেন্সাসের ডেটা বা জনগণনার তথ্যের ভিত্তিতে ভবিষ্যতে যদি ডিলিমিটেশন কার্যকর হয় তাহলে উত্তর এবং মধ্য ভারতের জনবহুল রাজ্যগুলোতে আসন সংখ্যা তুলনামূলকভাবে অনেক বৃদ্ধি পাবে। আর যেহেতু এই রাজ্যগুলোতে বিজেপির রাজনৈতিক প্রভাব অনেকখানি বেশি এবং এগুলো মূলত বিজেপি শাসিত রাজ্য, তাই আসন বিন্যাসের এই নতুন ডিলিমিটেশনে বিজেপি কিন্তু সবার থেকে অনেকখানি আগে এগিয়ে থাকবে। অন্যদিকে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে উত্তর পূর্ব ভারতের বহু লোকসভার আসনেও বিজেপি এবং এনডিএর প্রভাব গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে উত্তর, মধ্য এবং উত্তর পূর্ব ভারতের এই সমীকরণে বিজেপি বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় ফিরতে চলেছে। তবে এখানে একটা বিষয় মনে রাখা জরুরি, শুধুমাত্র লোকসভায় বড় সংখ্যাগরিষ্ঠতা পেলেই তো হবে না। রাজ্যসভায় 2/3 শক্তি অর্জন করতে হলে বিভিন্ন রাজ্যের বিধানসভাগুলোতেও বিজেপি এবং
এনডিএকে অনেক বেশি আসন পেতে হবে, কারণ রাজ্যসভার সদস্য সংখ্যা নির্ধারিত হয় সংশ্লিষ্ট রাজ্যগুলোর বিধানসভার এমএলএদের ভোটে। আর সেই কারণেই বিজেপির পরবর্তী বড় রাজনৈতিক লক্ষ্য হতে পারে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, অর্থাৎ এক দেশ এক ভোট। তবে 29-এর এক দেশ এক ভোটে যাওয়ার আগে খুব সম্ভবত দেশ জুড়ে দেশপ্রেম আর জাতীয়তাবাদের হাওয়া উঠবে। কিভাবে? সম্ভবত এবার পিওকে একটা বড় ফ্যাক্টর হতে পারে। কি সেটা? চলুন সেটাই জানি বিজেপির চতুর্থ পদক্ষেপে। চতুর্থ পদক্ষেপ হলো পিওকে কে দখলে এনে 29-এর ভোটের আগে দেশ জুড়ে দেশপ্রেম এবং জাতীয়তাবাদের হাওয়া তোলা। দেখুন, যে কোনো গণতান্ত্রিক দেশে বড় কোনো সামরিক বা কূটনৈতিক সাফল্য সেই দেশের ভোট রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। ভারতের ইতিহাসে এর একটা বড় উদাহরণ হলো 1971 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ। সেই যুদ্ধে পাকিস্তানকে হারিয়ে ইন্দিরা গান্ধী বাংলাদেশকে স্বাধীন করে দেয়। এর ফলে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জনপ্রিয়তা এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছিল। ফলে সেই বছরের লোকসভা ভোটে তার নেতৃত্বে কংগ্রেস আর 518টার মধ্যে 352টি আসন জয়ী হয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। পরবর্তীকালে 1972 সালে একাধিক রাজ্য নির্বাচনেও কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করেছিল। আর সেই ঐতিহাসিক অভিজ্ঞতার ভিত্তিতে অনেক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে 29-এর লোকসভা ভোটের আগেও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অনেক বড় কিছু হয়ে যেতে পারে। এমনকি পিওকে ভারতভুক্ত হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। জানি কথাটা অবিশ্বাস্য মনে হবে অনেকেরই, কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে বিজেপির ভোট এজেন্ডায় কাশ্মীর কিন্তু সবসময় একটা বড় ইস্যু ছিল। কাশ্মীর থেকে ধারা 370 সরানোটাও খুব সহজ কোনো কাজ কোনো কালেই ছিল না, কিন্তু বিজেপি সেটাকে করে দেখিয়েছে। আর বিগত এক দশক ধরে পিওকের অভ্যন্তরে মোদী সরকার যেরকম মনোযোগ দিয়েছেন, তাতে 29-এর আগে পিওকের ভারতভুক্তিও এমন কিছু বড় বিষয় কিন্তু নয়। আর অলরেডি তার অনেক রকমের লক্ষণও কিন্তু পাওয়া যাচ্ছে। কীরকম সেই লক্ষণ? প্রথমত, কাশ্মীর থেকে 370 ধারা সরানোর পর লাদাখকে কাশ্মীর থেকে আলাদা করা হয়েছে। আর তারপর থেকে মোদী সরকার লাগাতার কাশ্মীরে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে যাচ্ছে। কাশ্মীরে নতুন নতুন বিনিয়োগ আসছে, পর্যটকের ঢল নামছে, কর্মসংস্থান তৈরি হচ্ছে এবং কাশ্মীরের জনগণ লাগাতার তার সুবিধা পাচ্ছে। একদিকে ভারতের কাশ্মীরে যখন এত উন্নয়ন হচ্ছে, অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীর তখন ভয়ঙ্কর অনুন্নত অবস্থায় রয়েছে। সেখানে খাবার দাবার, বেসিক স্বাস্থ্য শিক্ষা, এমনকি পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা পর্যন্ত নেই। উন্নত রাস্তাঘাটের কথা তো ছেড়েই দিলাম। এমনিতেই পিওকে কে পাকিস্তান কেবল শোষণ করে এবং পিওকের উন্নতির জন্য পাকিস্তান তেমন কোনো অর্থ বরাদ্দ করে না। আর এই সুযোগ নিয়ে দীর্ঘ কয়েক বছর ধরে ভারতের এজেন্সিগুলো পিওকের মানুষের কাছে পাকিস্তান সরকারের বঞ্চনার কথা তুলে ধরছে এবং পাশাপাশি ভারতের কাশ্মীরে কতখানি উন্নতি হচ্ছে তার ছবিগুলোকে সমানে সোশ্যাল মিডিয়ায় দেখানো হচ্ছে। পিওকের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, মিডিয়া, সাংবাদিক, পাবলিক স্পিকার, স্কুল শিক্ষক, অধ্যাপক, সমাজকর্মী, এরা একযোগে লাগাতারভাবে এই ন্যারেটিভটাকেই পিওকে জুড়ে তৈরি করে যাচ্ছে। আর বছরের পর বছর ভারতের এজেন্সিগুলোর পিওকেতে এই ন্যারেটিভ চালানোর পর এখন পিওকের জনগণ এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে যে তারা অবিলম্বে পাকিস্তানের হাত থেকে মুক্তি চাইছে। আর এই অবস্থায় পাক মিলিটারি যখন তাদের ওপরে দমন পীড়ন চালাচ্ছে, তখন পিওকের অধিবাসীরা আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠছে। সম্প্রতি পিওকের অধিবাসীরা মোদী সরকারকে চিঠি লিখে জানিয়েছেন যে তারা অবিলম্বে ভারতভুক্ত হতে চায়। অর্থাৎ দীর্ঘ সময় ধরে পিওকের মধ্যে ভারতের এজেন্সিরা যেভাবে কাজ করছে, তাতে আজ সময় হয়েছে পিওকে কে ভারতভুক্ত করার। আর তাছাড়া পিওকের ভারতভুক্তি বিজেপির ঘোষিত নীতিও বটে। বিশেষজ্ঞরা বলছে এখন পিওকেতে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে এবং পাকিস্তানের অর্থনীতি এখন যেরকম দুর্বল অবস্থায় রয়েছে, তাতে 2029-এর ভোটের আগে বিজেপি কোনো অবস্থাতেই এই সুযোগটাকে হাতছাড়া করবে না। আর 29-এর ভোটের আগে পিওকে ভারতভুক্ত হলে সারা ভারত জুড়ে কি পরিমাণ জাতীয়তাবাদের হাওয়া উঠবে, দেশপ্রেমের হাওয়া বইবে, সেটা নিশ্চয়ই আপনাদেরকে বলে বুঝিয়ে বলতে হবে না।
আর মোদী সরকার সেই অপেক্ষাতেই রয়েছে। দেশপ্রেম আর জাতীয়তাবাদের হাওয়ায় মোদী সরকার তখন সারা দেশ জুড়ে এক দেশ এক ভোটে যাবে। আর তাতে ফল কি হবে চলুন জানি পরবর্তী পদক্ষেপে। পঞ্চম এবং শেষ পদক্ষেপ হলো এক দেশ এক ভোট। দেখুন, ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে এক দেশ এক ভোট, মানে লোকসভা ভোটের সাথে সাথে দেশের প্রতিটা রাজ্যে বিধানসভা ভোটও একসঙ্গে অনুষ্ঠিত হবে। এই বিলটা বিজেপি বহুদিন ধরেই সংসদে পাশ করাতে চাইছে, কিন্তু পারছে না, কারণ রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের তৃণমূলের পতনের পর অমিত শাহর অপারেশন লোটাস 2.0 এর ম্যাজিকে আজ যখন এই ভিডিও রেকর্ড করছি তখন রাজ্যসভায় বিজেপির সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র 6টা আসন দূরে রয়েছে। এখন যে গতিতে অপারেশন লোটাস 2.0 চলছে তাতে খুব সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যেই বিজেপি রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ফেলবে। তারপরই বিজেপি সংসদে এক দেশ এক ভোট বিলটি অনায়াসেই পাশ করিয়ে ফেলবে। আর সেটা হলে 2029 সালে আমরা লোকসভা ভোটের সাথে সাথে প্রতিটা রাজ্যের বিধানসভা ভোটও দেখতে পাবো। এখন লোকসভার নির্বাচন সাধারণত জাতীয় ইস্যুকে কেন্দ্র করে হয়, আর বিধানসভা নির্বাচন হয় রাজ্যের স্থানীয় ইস্যুকে কেন্দ্র করে। যদি দুটি নির্বাচন একসঙ্গে হয় তাহলে জাতীয় ইস্যুর ঢেউয়ে রাজ্যের স্থানীয় সমস্যাগুলো চাপা পড়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। মানে ন্যাশনাল লেভেলের প্লেয়ার হওয়ার জন্য বিজেপি অটোমেটিক এখানে একটা বড় অ্যাডভান্টেজ পাবে। আর তাছাড়া বর্তমানে বিজেপি দেশের সবচেয়ে বড় এবং আর্থিকভাবে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল। দেশের প্রায় প্রতিটা রাজ্যে তাদের শক্তিশালী সংগঠন রয়েছে, তাই একসঙ্গে সব রাজ্যে নির্বাচন হলে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ পাবে কিন্তু এই বিজেপি। বিরোধীদের পক্ষে, বিশেষ করে ছোট আঞ্চলিক দলগুলোর পক্ষে একই সময়ে লোকসভা এবং বিধানসভা দুটি স্তরে নির্বাচনী প্রচার চালানো, বিশেষ করে খরচ সামলানো কিন্তু ভীষণ কঠিন হয়ে যাবে। আর তার উপরে যদি 2029-এর আগে বিজেপি সরকার পিওকে ভারতভুক্ত করে ফেলতে পারে তাহলে দেশ জুড়ে জাতীয়তাবাদের হাওয়া এমনভাবে উঠবে যে সেই হাওয়াতে ছোট ছোট আঞ্চলিক রাজনৈতিক দলগুলো খড়কুটোর মতো উড়ে যাবে। ফলে 2029-এর লোকসভার সাথে সাথে বিধানসভাগুলোতেও বিজেপি তার জয়কে নিশ্চিত করবে। আর দেশের অধিকাংশ রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে একসঙ্গে দুটো কাজ হয়ে যাবে। এক, যেহেতু রাজ্যের বিধায়কদের ভোটে রাজ্যসভার এমপি নির্বাচিত হয়, সেক্ষেত্রে রাজ্যসভাতেই বিজেপি 2/3 সংখ্যাগরিষ্ঠতাকে অনায়াসেই নিশ্চিত করতে পারবে। আর এভাবে 2029-এর ভোটে বিজেপি বা এনডিএ যদি সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে তাহলে অনায়াসেই ইন্দিরা গান্ধীর মতো সংবিধানকে সংশোধন করে সেকুলার শব্দটাকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া সম্ভব হবে। আর এটা বিজেপি করবে বলেই আমি মনে করি, কারণ এটা তাদের বহু প্রচারিত রাজনৈতিক এজেন্ডাগুলোর মধ্যে একটা। তবে দেশকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার আগে সংবিধানের আমূল পরিবর্তন করতে হবে। আর সংবিধানের সব ক্ষেত্রে আমূল পরিবর্তন করতে গেলে সংসদের উভয় কক্ষে 2/3 সংখ্যাগরিষ্ঠতা দরকার হবেই, সাথে সাথে অর্ধেকের বেশি রাজ্যের বিধানসভাতেও সেই বিলটাকে পাশ করাতে হবে। তাই প্রথমে ডিলিমিটেশন এবং পরে এক দেশ এক ভোটের মাধ্যমে যদি বিজেপি অর্ধেকের বেশি রাজ্যে ক্ষমতায় আসতে পারে সেক্ষেত্রে হ্যাঁ, সংবিধানের আমূল পরিবর্তন করা সম্ভব হবে এবং দেশকে আইনিভাবে হিন্দু রাষ্ট্রে ঘোষণা করাটাও সম্ভব হবে। তবে আমার মনে হয় যে বিজেপি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা না করে সংবিধানের আর্টিকেলস এবং ধারাগুলোকে এমনভাবে পরিবর্তন করবে যাতে নামে হিন্দু রাষ্ট্র না হলেও প্রকৃত অর্থে দেশটা হিন্দু রাষ্ট্রেই পরিণত হয়। আশা করি বিষয়টা আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলতে পারলাম। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, 2029-এর ভোটের আগে মোদী শাহের এই 5 পদক্ষেপ কি প্রকৃত অর্থেই কার্যকর হবে? বিজেপি কি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে পারবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওর শুরুতে যেটা বলছিলাম, আমাদের একটা প্রতিষ্ঠান রয়েছে মিশন MBBS কলকাতা, যারা বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে সব রকম সহায়তা করে। যদি আপনি আপনার ছেলে বা মেয়েকে সাধ্যের মধ্যে খরচে বিদেশ থেকে ডাক্তারি পড়িয়ে আনতে চান তাহলে এই ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন, অথবা ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করে। ককরোচ জনতা পার্টির আন্দোলনে জাতীয় নেতাদের অংশগ্রহণ এই আন্দোলনকে নতুন রূপ দিয়েছে।
এবং ভয়ঙ্কর সব খবর আসছে। সেই খবরের মধ্যে সব থেকে বড় খবর হচ্ছে আজকে এই আন্দোলন থেকে, নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে যে আন্দোলন, সেই আন্দোলন থেকে কংগ্রেসের প্রধান দুই মুখ রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এই খবরটা নিশ্চিত করছে বাংলাদেশের গণমাধ্যম, ভারতের সমস্ত গণমাধ্যমে খবর আছে। বাংলাদেশের গণমাধ্যম বিডি নিউজ 24-এর শিরোনামটা দেখে নিন, দিল্লিতে বিক্ষোভ থেকে রাহুল প্রিয়াঙ্কা আটক। বলা হচ্ছে যে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ কর্মসূচি থেকে দেশটির বিরোধী দলের শীর্ষ নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করেছে পুলিশ। এ সময় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ কংগ্রেসের আরও কয়েকজন শীর্ষ নেতাকেও আটক করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি চলার মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করার পরে বাসে করে নিয়ে যেতে দেখা যায়। আজকে সন্ধ্যার পরে এই আটক করা হয়েছে। ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট বা নিট নামে পরিচিত সর্বদলীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং ককরোচ জনতা পার্টির সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদে এদিন দুপুর থেকে দিল্লির কল্যাণ মার্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে অবস্থান নেন রাহুল, প্রিয়াঙ্কা, অখিলেশ সহ কংগ্রেস নেতাকর্মীরা। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ জোরপূর্বক টেনে হেঁচড়ে রাহুল এবং প্রিয়াঙ্কা অখিলেশকে সরিয়ে নিয়ে যায়। এ সময় রাহুল গান্ধীর নাক থেকে রক্তও ঝরতে দেখা যায় এবং সিনেমাটিক ওয়েতে তাকে নেওয়া হয়েছে। তাকে একেবারে শূন্য করে, মানুষকে শূন্য করে তুলে যেভাবে নিয়ে যাওয়া হয় সেভাবে রাহুল গান্ধীকে তুলে নিয়ে যাওয়ার ছবি গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। এনডিটিভি বলছে যে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার আগে রাহুল গান্ধী রাতভর প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট চালিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। তিনি প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে তার সঙ্গে যোগ দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বানও জানিয়েছিলেন এবং সেটাই তার জন্য কাল হয়েছে। তাকে এবং তার বোন এবং তার দলের সভাপতি সবাইকে গ্রেপ্তার হতে হয়েছে। এই ঘটনা যখন আমরা দেখছি তখন আরেকটা খবর এখানে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে যে মমতা ব্যানার্জির খবর। এই শিরোনামটা দেখে নিন, সেখানে বলা হচ্ছে ককরোচ আন্দোলনে যোগ দেওয়ার ঘোষণা মমতার। মমতাও যোগ দিচ্ছেন এবং আমরা দেখছি হলিউড স্টাররাও এই মানে কার্যক্রমে অংশগ্রহণ করছেন। সুতরাং এটা বড় আকার ধারণ করতে চলেছে। রাহুল গান্ধীকে, প্রিয়াঙ্কাকে গ্রেপ্তার করা এটা একটা বড় সিদ্ধান্ত। নরেন্দ্র মোদী সরকার এই সিদ্ধান্ত নিয়ে ঠিক কাজ করলেন নাকি ভুল কাজ করলেন, এটা একটা বড় ব্যাপার। কারণ আমরা কদিন আগেই উপমহাদেশের ধারাবাহিক যে সরকার পতন আন্দোলন, তার দ্বিতীয় মানে ধাক্কা যখন বাংলাদেশে এসে লাগলো, তখনও কিন্তু আমরা দেখেছি যে শেখ হাসিনার সরকারের আন্দোলনকে তুচ্ছ ভাবা এবং মানে জোর জবরদস্তি করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় কিন্তু আন্দোলনকে সরকার পতনের আন্দোলনে নিয়ে গিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে যে ভারতে এই আন্দোলন যদি দানা বেঁধে ওঠে তাহলে কোন দিকে যাবে? এটা কি সরকার পতনের দিকেই যাবে? তবে একটা ব্যাপার, একটা লক্ষণ ভালো মনে হচ্ছে, যেখানে বাংলাদেশের থেকে ব্যাপারটা ব্যতিক্রম এবং সেটা মানে নেপালের থেকেও ব্যতিক্রম। ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশে জুলাই আন্দোলন যেটা, সেই আন্দোলনে রাজনৈতিক দল, শীর্ষ রাজনৈতিক দলকে সরাসরি অংশগ্রহণ করতে আমরা দেখিনি। তারা সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে কাজ করেছে, তাও শেষের দিকে এসে। প্রথম দিকে এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই এরকম বক্তব্যও কিন্তু আমরা শুনেছি। তার মানে তারা আন্দোলনকে মানে দৃশ্যমান ওন করেনি। দৃশ্যমান ওন যখন করেনি তখন তারা আন্দোলনের হিরো হয়ে উঠতে পারেনি, যে কারণে ওই অপরিচিত, অনভিজ্ঞ এবং একটু আধটু মানে রসগোল্লার টোপ পেলেই যারা রসগোল্লা খাওয়ার জন্য ব্যতিব্যস্ত হয়ে যেতে পারে, পড়তে পারে, তারা প্রধান নায়কে পরিণত হয়েছিলেন এবং যার ফলশ্রুতিতে আমরা 1.5 বছরের দুঃশাসন কিন্তু দেখেছি। আন্দোলনের নেতৃত্বটা যদি তখন স্মার্টলি বিএনপির হাতে থাকতো তাহলে কিন্তু ডক্টর ইউনূসের অপশাসনটা আমাদের দেখতে হতো না। সেখান থেকে ভারতের এই দৃশ্যটা
তৃতীয় দিনে এসেই বড় ধরনের আমরা চেঞ্জ দেখলাম। ককরোচ জনতা পার্টি এই মানে আবেগী কিছু তরুণ প্রজন্ম, তারা যদি আন্দোলনের ব্যাপারটা শেষ পর্যন্ত বড় ভূমিকা পালন করত, যদি কংগ্রেসের অংশগ্রহণ না ঘটত, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী দৃশ্যপটে না আসতেন, মমতা ব্যানার্জি এই ঘটনায়, এই আন্দোলনে নিজেকে শরিক না করতেন, তাহলে কিন্তু ককরোচ জনতা পার্টির তরুণরাই দৃশ্যমান হতেন, তারাই লাইমলাইটে আসতেন এবং সরকার পতনের ঘটনা যদি ঘটে যেত তাহলে ক্ষমতায় তারা আরোহণ করতেন। এরকম দৃশ্য ঘটতে পারত, যেটা ভারতের মতো এত বড় একটা দেশের মানে রাষ্ট্র কাঠামো পরিচালনা করা তাদের মতো অনভিজ্ঞ একটা দলের পক্ষে কোনোভাবেই সম্ভব হতো না। সেই ক্ষেত্রে একটা বড় ব্যাপার, ব্যতিক্রম, বাংলাদেশের আন্দোলন থেকে একটা বড় ব্যতিক্রম আমরা আন্দোলনের তৃতীয় দিনেই দেখলাম, যে কংগ্রেস সরাসরি এখানে নিজেদেরকে ইনভলভ করলো এবং এমন ইনভলভই করলো যে তাদের শীর্ষ ৩-৪ জন নেতাকে গ্রেপ্তার করে ফেললো সরকার। এখন যে এই আন্দোলনের নেতৃত্ব কংগ্রেসের হাতে চলে যাবে এ নিয়ে আর কোনো সন্দেহ নেই। সুতরাং সরকার পতন হলেও বাংলাদেশের মতো একটা অস্থির প্রজন্মের হাতে ভারতের রাষ্ট্র ক্ষমতা যে যাবে না, সেটা এখন মোটামুটি নিশ্চিত করে বলা যায়। কারণ ভারতের মতো 140 কোটি জনসংখ্যার দেশকে পরিচালনা করা, এটা মানে ওই বিজেপি, কংগ্রেস, এই অভিজ্ঞ রাজনৈতিক দল এবং রাজনৈতিক প্ল্যাটফর্ম যে প্রয়োজন ভারতের স্বার্থেই, এটা আমরা হয়তো অনুমান করতে মানে পারবো না, কিংবা কম অনুমান করতে পারবো। ভারতের জনগণ ঠিকই অনুমান করতে পারবে এবং ভারতের জন্য মহা বিপর্যয়ের ঘটনা ঘটতো যদি ব্যাপারটা ঘটতে পারে, এখনও ঘটতে পারে, যদি তাদের ওই প্রফেসর ইউনূসের মতো কোনো মেটিকুলাস চরিত্র রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে যায়। দর্শক, ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ আপনারা যে দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ভিডিও, এবং তাকে নিয়ে যে মানুষ রাজপথে নেমে যেভাবে আন্দোলন করতেছে, এই বিষয়টা আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।